1925 সালে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসেট অ্যামাজন রেইন ফরেস্টে এমন একটি শহরের খোঁজে বেরিয়েছিলেন যার সম্পর্কে বলা হতো যে সেটি পুরো সোনা দিয়ে তৈরি এবং সেখানকার রাজা প্রতিদিন সেই সোনা দিয়ে গোসল করেন। এই সোনা দিয়ে তৈরি রাজ্য খুঁজে বের করার জন্য একদিন পার্সি ফসেট নিজের ক্যাম্প থেকে বের হয়েছিলেন, কিন্তু আর কখনোই ফিরে আসেননি। বন্ধুরা, আজকের এই এপিসোডে পার্সি ফসেটের অ্যাডভেঞ্চারের পাশাপাশি আরও কিছু রহস্য সম্পর্কে জানবো আপনাদের সাথে নিয়ে, যার মধ্যে কিছু রহস্য উদ্ঘাটন এখনও কেউ করতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি ছেত্রী, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট এবং আশ্চর্যজনকভাবে 8টি দেশের অংশ রয়েছে। এর আয়তন 70 লক্ষ স্কয়ার কিলোমিটার। এত বড় এলাকায় ভারতের মতো 2টি দেশ এবং ইউনাইটেড কিংডমের মতো 28টি দেশ ফিট হয়ে যেতে পারে। যেমন মহাসাগরের একটি বিশাল অংশ আজ পর্যন্ত মানুষেরা এক্সপ্লোর করতে পারেনি, তেমনিভাবে অ্যামাজন রেইন ফরেস্টের একটা বড় অংশ এখনো মানুষের নাগালের বাইরে। এখানে উদ্ভিদ, প্রাণী এবং অণুজীবের এমন সব প্রজাতি বাস করে যার মধ্যে মাত্র 10% আজ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়েছে। প্রতিদিন এখানে নতুন নতুন প্রজাতি এক্সপ্লোর করা হয়। অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় 40,000 কোটি গাছ রয়েছে। এ কারণে এই ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পুরো পৃথিবীতে যত অক্সিজেন রয়েছে তার 20% শুধু অ্যামাজন রেইন ফরেস্ট রিলিজ করে। বন্ধুরা, একটি অনুমান অনুযায়ী অ্যামাজন রেইন ফরেস্টে প্রায় 20 লক্ষ মানুষ বাস করে, যাদের বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ নেই। অ্যামাজনে এখনো অনেক রহস্য লুকিয়ে আছে, আবার অনেক রহস্যের সমাধান করতে পেরেছে, কিন্তু এখনো এরকম অনেক রহস্য রয়েছে যার উত্তর সায়েন্সের কাছেও নেই। এরকমই একটি রহস্য হলো এল দোরাদো শহর, যাকে দ্য সিটি অফ গোল্ড বলা হয়। যে কোনো এক সময় এখানে এমন একটি শহর ছিল যা পুরো সোনা দিয়ে তৈরি ছিল এবং এখানকার রাজা প্রতিদিন সোনার গুঁড়ো দিয়ে গোসল করে অ্যামাজন নদীতে সেই সমস্ত সোনা ভাসিয়ে দিতেন। হ্যাঁ বন্ধুরা, 16 শতকে ইউরোপীয়রা সাউথ আমেরিকায় এসেছিলেন, যেখানে অ্যামাজন ফরেস্ট অবস্থিত। তারা নিজেদের সাথে প্রচুর সৈন্য এবং ওই এলাকা দখল করার পরিকল্পনা নিয়ে এসেছিল। এখানে তাদের মুখোমুখি হতে হয় অ্যামাজনের স্থানীয় মানুষদের সাথে, যারা এখানে নিজেদের শহর গড়ে তুলেছিল। ইউরোপীয়রা তাদের তৈরি করা শহরগুলো দখল করে নেয় এবং 16 শতকের শেষের দিকে তারা খবর পায় যে অ্যামাজন ফরেস্টের গভীরে এমন একটি শহর আছে যা পুরো সোনা দিয়ে তৈরি। এরপরই ইউরোপীয়রা এই এল ডোরাডো সিটির খোঁজ শুরু করে দেয়। পুরো অ্যামাজন ফরেস্ট খোঁজার পর তারা অনেক উপজাতি তো অবশ্যই খুঁজে পায়, কিন্তু যে শহরের খোঁজ তারা করছিল তা পাওয়া যায়নি। যদিও তারা এখানে প্রচুর সোনা পেয়েছিল। পরবর্তী 200 বছর ধরে খোঁজ জারি রাখার পর অবশেষে এলদোরাদোকে একটি মিথ হিসেবে ঘোষণা করা হয়। এরপর 19 শতকে একজন ব্রিটিশ এক্সপ্লোরার পার্সি ফসেট এলদোরাদোকে আরও একবার খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। তিনি অ্যামাজনে মোট 8টি এক্সপেডিশন করেছিলেন, কিন্তু এই সময়ে তিনি কোনো এলদোরাদো শহর তো পরের কথা, অন্যান্য কোনো শহরের খোঁজই পাননি যার উল্লেখ ইউরোপীয়রা করেছিল। পার্সি ফসেট অ্যামাজনের মাঝখানে অবস্থান করছিলেন যখন তার সাথে শেষবারের মতো যোগাযোগ হয়েছিল। সেই যোগাযোগের পর তিনি খুঁজে বের হন, এরপর আর কখনো ফিরে আসেননি। এটি ছিল 1925 সালের 29 মে এবং যে জায়গা থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন সেটি ছিল ব্রাজিলের মাটো গ্রোসো স্টেট। কিছু বিজ্ঞানীদের ধারণা ছিল এই জায়গা মানুষের বসবাসের উপযোগী নয়, তাই এখানে কোনো শহর বা গ্রাম গড়ে উঠতে পারে না। কিন্তু সময়ের সাথে সাথে যখন প্রযুক্তি অনেক উন্নত হলো, তখন অ্যামাজনে এমন কিছুর চিহ্ন পাওয়া গেল যা থেকে স্পষ্ট হয় যে কোনো এক সময়ে এখানে মানব শহর গড়ে তুলেছিল। আসলে পার্সি ফসেট যে জায়গা খুঁজছিলেন সেই জায়গাটি একদম সঠিক ছিল, কিন্তু খোঁজার পদ্ধতি সঠিক ছিল না। বন্ধুরা, এখানে বেশ কিছু জায়গায় গবেষকরা মাটির নিচে মানুষের বর্জ্য চাপা পড়ে থাকতে দেখেছেন। বিজ্ঞানীরা অ্যামাজনের অনেক জায়গায় লিডার স্ক্যানিং ডিভাইস ব্যবহার করে ঘন জঙ্গলের স্তরের নিচের পাথর দিয়ে তৈরি স্ট্রাকচারগুলো খুঁজে পেয়েছেন, যেগুলোকে সময়ের সাথে সাথে জঙ্গল আড়াল করে ফেলেছে। ন্যাশনাল জিওগ্রাফিকের টিমও ক্যারিবিয়ানের উপকূল থেকে 15 কিলোমিটার ভেতরে অ্যামাজনে এমন একটি শহর খুঁজে পেয়েছে যেখানে 1500 বছর পুরনো
পুরনো হোল স্ট্রাকচার পাহাড়ের ভেতরে চাপা পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে, কিন্তু এগুলোর মধ্যে এলদোরাদো কোনটি এবং আসলে এই বিশাল অ্যামাজন ফরেস্টের ঠিক কোন জায়গায় এটি অবস্থিত ছিল তা আজও পর্যন্ত বৈজ্ঞানিক কমিউনিটির কাছে একটি রহস্য হয়ে রয়েছে। বন্ধুরা, এখন কথা বলবো অ্যামাজনের পিরিকপুরা উপজাতির সম্পর্কে। অ্যামাজনের এই বিশাল জনমানবহীন জঙ্গলে এমন অনেক উপজাতি বাস করে যারা আজ পর্যন্ত বাহিরের দুনিয়া দেখেনি। এই মানুষেরা জঙ্গলে কিভাবে জীবন কাটায় সে সম্পর্কে অ্যানথ্রোপোলজিস্টরাও ভালো করে জানেন না। এদের মধ্যে একটি উপজাতি পিরিকপুরা নামে পরিচিত, যারা ওয়েস্টার্ন ব্রাজিলে বাস করে। এই উপজাতিতে আগে হাজার হাজার মানুষ ছিল, কিন্তু এখন মাত্র 15 থেকে 20 জনই বেঁচে আছে। এই উপজাতি সম্পর্কে সবাই 1998 সালের পরেই জানতে পেরেছে। তাদের ভাষা থেকে এমন মনে হচ্ছিল যে তারা সম্ভবত তাদের দুঃখ কষ্ট প্রকাশ করতে চাইছে। অ্যানথ্রোপোলজিস্ট যখন তাদের কথা ডিকোড করলেন, তখন জানা গেল যে তাদের উপজাতি আগে বেশ শক্তিশালী ছিল, কিন্তু পরে কিছু খুনি মাফিয়া ফরেস্ট মাইনিং করার জন্য তাদের সমস্ত সঙ্গীকে নৃশংসভাবে মেরে ফেলে, যাদের মধ্যে থেকে এই কয়েকজন মানুষই বেঁচে যায়। এরকম আরও কত উপজাতি আছে যারা অ্যামাজন জঙ্গলের মাঝখানে নিজেদের দুনিয়া বানিয়ে বসে আছে। এই মানুষেরা কোথা থেকে এসেছে? হাজার বছর আগে এখানে বসবাসকারী উপজাতিদের সাথে এদের কোনো সংযোগ আছে কিনা এ বিষয়ে আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। এরকমই আরেকটি রহস্য হলো অ্যামাজনে বসবাসকারী মানুষেরা এখানে কবে এসেছিল, জানিয়ে কয়েক শতাব্দী ধরে ইতিহাসবিদরা নিশ্চিত ছিল না। কিন্তু 2017 সালে এই ধাঁধার সমাধান হতে শুরু করে, যখন আর্কিওলজিস্টরা কলম্বিয়ার কাছে অ্যামাজন ফরেস্টের পাহাড়ের গায়ে কিছু পেইন্টিং দেখতে পায়। এই বড় বড় পাথর পাহাড়ের ভেতরে পুরোপুরি চাপা পড়েছিল এবং এই পেইন্টিংগুলো বোঝার জন্য সেগুলোকে এক্সপোজ করা খুব জরুরি ছিল। তাই আর্কিওলজিস্টরা এখানে 13 কিলোমিটার খনন কার্য চালান এবং জানতে পারেন এই পাথরগুলো একটি গুহার ভিতরে ছিল। এই 13 কিলোমিটারের গুহায় যে পেইন্টিংগুলো পাওয়া গেছে তা প্রায় 1200 বছর পুরনো ছিল। বন্ধুরা, ওই সময়ে শেষ বরফ যুগের অবসান ঘটছিল এবং স্বাভাবিকভাবেই তখন এখানে জঙ্গল নয়, বরং চারদিকে শুধু বরফ আর বরফ ছিল। পেইন্টিংগুলোতে এমন কিছু প্রাণীর পেইন্টিং পাওয়া গেছে যা শুধু আইস এইজে দেখা যেত, যেমন ম্যাস্টোডনস এবং জায়ান্ট স্লথ। এই পেইন্টিংগুলো থেকে অনুমান করা হয় সেই যুগে এখানে মানুষ কেমন অবস্থায় বাস করত এবং কিভাবে তারা নিজেদের চেয়েও বড় বড় প্রাণীদের শিকার করত। 2019 সালে অ্যামাজনের আরেকটি ঘটনা খুব অবাক করে দেয় বিজ্ঞানীদের। নর্থ ব্রাজিলে অ্যামাজন ফরেস্টের মারাজো আইল্যান্ডে একটি মৃত হ্যামব্যাক তিমি পাওয়া যায়। তিমির মৃত্যুর বিষয়টি এখানে অবাক করার বিষয় ছিল তা নয়, বরং এর মারা যাওয়ার টাইমিং প্রকৃতির নিয়মের পরিপন্থী ছিল। শুধু তাই নয়, এই তিমিটি অ্যামাজন নদীর কাছে স্থলভাগে পাওয়া গিয়েছিল। আসলে 10 টন ওজনের এই তিমিটি একটি বাচ্চা ছিল। এই তিমিগুলো শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর থেকে নভেম্বরে অ্যামাজনের কাছের সমুদ্রের গরম পানি উপভোগ করে। পরে এরা খাবারের খোঁজে দক্ষিণের দিকে অ্যান্টার্কটিকার কাছে চলে যায়। কিন্তু এই তিমিটি ফেব্রুয়ারি মাসে অ্যামাজনের কাছে কিভাবে মারা গেল? তদন্ত থেকে জানা যায় যে এটি যেদিন পাওয়া গিয়েছিল তার মাত্র 4 দিন আগে মারা গিয়েছিল। না এর শরীরে কোনো শিকারের চিহ্ন ছিল আর না কোনো আঘাতের দাগ ছিল। বন্ধুরা, তো এখন এখানে বেশ কিছু প্রশ্ন ওঠে। প্রথমত, তিমিটি এই মৌসুমে এখানে কিভাবে পৌঁছালো? এটি সমুদ্র থেকে অ্যামাজন নদীতে কেন এলো? এবং সবচেয়ে বড় কথা হলো, এটি অ্যামাজন ফরেস্টের মাঝখানে স্থলভাগে কিভাবে আসলো? সেদিন আর আজকের দিন এই রহস্যের এখনো কোনো সমাধান করা হয়নি। এই অ্যামাজনে এত রহস্য লুকিয়ে আছে যে বলে শেষ করা যাবে না, কিন্তু আমাদের তো এক জায়গায় এসে থামতেই হবে। সো আজকের এপিসোডটি শেষ করব আরেকটি রহস্য দিয়ে, যেটি 2013 সালে আবিষ্কৃত হয়েছিল, যখন পেরুর কাছে একজন কেমিস্ট্রির স্টুডেন্ট অ্যামাজনে এই অদ্ভুত স্ট্রাকচারটি খুঁজে পান। এটি একটি গাছের পাতার উপর তৈরি ছিল, যা দেখতে বেশ রহস্যময় লাগছিল। এর ঠিক সেন্টারে রেশম দিয়ে একটি কোণ তৈরি করা ছিল এবং এর চারপাশে সিল্ক দিয়েই একটি চমৎকার বেড়া দেয়া হয়েছিল। সে স্টুডেন্ট এই স্ট্রাকচারগুলোর ছবি তোলেন এবং সেগুলো ইন্টারনেটে পোস্ট করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল, এই পর্যন্ত এমন স্ট্রাকচার কেউ কখনো দেখেনি। এ বিষয়ে আরও তদন্তের জন্য বিজ্ঞানীদের একটি টিম পেরুর এই অংশটি ভিজিট করে।
কিছুক্ষণের মধ্যেই তারা ৪৫টিরও বেশি এমন স্ট্রাকচার পেয়ে যান। কিছু তো গাছের ডালে তৈরি ছিল, আর কিছু উদ্ভিদের পাতায়। এই মিস্টেরিয়াস স্ট্রাকচারকে সিল্ক হেঞ্জ নাম দেয়া হয়। এগুলোর মধ্যে কিছু তারা তাদের নিজেদের সাথে ল্যাবরেটরিতে নিয়ে যান। মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায় যে বেড়ার উপর ছোট ছোট ডাস্ট মাইটস ঘুরে বেড়াচ্ছে। এই পোকাগুলো সিল্ক তৈরি করে না, তাই এই কথা তো নিশ্চিত ছিল যে স্ট্রাকচার তারা তৈরি করেনি। কয়েকদিন পর বেড়ার মাঝখানের কোণটি ধীরে ধীরে ফাটতে শুরু করে এবং তা থেকে একটি মাকড়সার বাচ্চা বেরিয়ে আসে। বন্ধুরা, আসলে স্ট্রাকচার মাকড়সার একটি বিশেষ প্রজাতি তৈরি করেছিল, যা শুধু ওয়েস্টার্ন অ্যামাজনেই পাওয়া যায়। এই মাকড়সাগুলো তাদের ডিমের চারপাশে বেড়া তৈরি করে, কারণ এই বেড়াতে ছোট ছোট ডাস্ট মাইটস আটকে যায়। যখন তাদের বাচ্চা ডিম থেকে বাইরে আসবে, তখন যেন তার বাচ্চাদের খাওয়ার জন্য কিছু না কিছু অবশ্যই মজুদ থাকে সেখানে। সো বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। এরকম আরো ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো ইনফরমেটিভ এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন।